হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু TWS একাডেমি। গুড মর্নিং সকলকে। নতুনভাবে জেনারেল অ্যাওয়ারনেস এবং জিকের একটা প্র্যাকটিস সেটে সকলকে জানায় স্বাগত। জেনারেল অ্যাওয়ারনেস এবং জিকের এই প্র্যাকটিসটি আপকামিং এসএসসি, আরআরবি, এনটিপিসি, গ্রুপ ডি এবং ডব্লিউপি কেপির পরীক্ষার জন্য কিন্তু খুবই ইনফরমেটিভ ক্লাস হতে চলেছে। তো প্রতিদিন সকলেই সময় করে এই টাইমে কিন্তু যুক্ত হয়ে যাবে লাইভ এই ক্লাসটি দেখতে। আজকে হচ্ছে সেট 1। তো প্রথম থেকেই কিন্তু পুরো সবগুলো সেট দেখার চেষ্টা করবে। ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তর নিয়ে আমি কিন্তু আসব। আমরা প্রথম প্রশ্নে যাব, তার আগে বলে রাখি যারা নতুন স্টুডেন্ট আছো তাদের সকলকে বলবো চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর আমাদের সমস্ত ভিডিও লিংক প্রথমেই পেতে টেলিগ্রাম গ্রুপে সকলে যুক্ত হয়ে যাবে। প্রথম প্রশ্ন, মেরি কুরি কোন মৌলটি আবিষ্কার করেছিলেন? মেরি কুরি ইনি প্রথম মহিলা যিনি পদার্থবিদ্যায় নোবেল পান এবং তার সঙ্গে তিনি হচ্ছেন প্রথম ব্যক্তি যিনি দুইবার নোবেল পুরস্কার পেয়েছিলেন রসায়ন এবং পদার্থবিদ্যায়। সো মেরি কুরি তিনি কোন মৌলটি আবিষ্কার করেছিলেন? মনে রাখবে, মেরি কুরি আবিষ্কার করেছিলেন পোলোনিয়াম নামক একটা মৌল। পোলোনিয়াম মৌল ছাড়া তিনি আরও একটা মৌল আবিষ্কার করেছিলেন যেটা রেডিয়াম। আমি এক এক করে আলোচনা করছি। দেখো, পোলোনিয়াম মৌলটা, এটার সংকেত হচ্ছে পিও। পোলোনিয়ামের সংকেত কি? পিও হচ্ছে পোলোনিয়ামের সংকেত। এই মৌলটি তিনি আবিষ্কার করেন। প্লুটোনিয়ামের সংকেত হচ্ছে পিইউ। এটার আবিষ্কারক ছিলেন গ্লেন সিবার্গ প্লুটোনিয়াম নামক এই তেজস্ক্রিয় মৌলটির আবিষ্কার করেন। ইউরেনিয়াম মৌলতে চলে যাব আমরা এখান থেকে। ইউরেনিয়ামের সংকেত কি? ইউ, এবং 92 হচ্ছে এর পারমাণবিক সংখ্যা। ইউরেনিয়াম মৌলের আবিষ্কারক ছিলেন কে? অ্যান্সার হচ্ছে এম ক্ল্যাপথ। ইনি ছিলেন ইউরেনিয়াম মৌলটির আবিষ্কারক। এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, কে কোনটি আবিষ্কার করেছিলেন, বিশেষ করে আমাদের মেরি কুরি সম্পর্কে একটু জেনে রাখতে হবে। এরপরে দেখো, হাইড্রোজেনের আবিষ্কারক কে ছিলেন? হাইড্রোজেন এইচ দিয়ে প্রকাশ করা হয়। আমাদের পুরো পর্যায় সারণীর সবচেয়ে হালকা মৌল হাইড্রোজেন। হাইড্রোজেনের আবিষ্কার ছিলেন হেনরি ক্যাভেন্ডিশ, তিনি এটার আবিষ্কারক ছিলেন। এছাড়া রেডিয়াম নামক একটা মৌল যেটার পারমাণবিক সংখ্যা হচ্ছে 88, এটারও আবিষ্কারক ছিলেন কে জানো? মেরি কুরি এবং তার সঙ্গী পিয়ের কুরি, এবং তাদের কিন্তু প্রথম দম্পতি হিসাবে নোবেলও দেওয়া হয়েছিল। ওকে, এটা একটু সকলে মনে রাখবে। এছাড়া পোলোনিয়াম মৌলটা। পরেরটা দেখি, ভারতে জাতীয় কৃষি দিবস পালন করা হয় কার জন্মদিনে? ভারতে জাতীয় কৃষি দিবসটা পালন করা হয় কার জন্মদিনে? দেখো, ভারতে জাতীয় কৃষি দিবস পালন করা হয় কোন দিনে? এটা হচ্ছে 23শে ডিসেম্বর। 23শে ডিসেম্বর হচ্ছে আমাদের ভারতে পালন করা হয় কৃষি দিবস। অ্যান্ড এটা পালন করা হয় চৌধুরী চরণ সিং এর জন্মদিনে। আমাদের ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ছিলেন, যার সঙ্গে তিনি কিন্তু 2024 সালে ভারতরত্ন পুরস্কারেও ভূষিত হয়েছেন মরণোত্তর। ভারত রত্ন প্রাপক 2024-এর, মনে রাখবে এটা। ওকে, নেক্সট কোশ্চেন, ভর বাই আয়তন ইকুয়াল চাপ, ক্ষেত্রফল, ঘনত্ব নাকি বল? অ্যান্সার হচ্ছে ভর বাই আয়তন ইকুয়াল হচ্ছে ঘনত্ব। অপশন সি ইজ রাইট অ্যান্সার। তেভাগা আন্দোলন শুরু হয়েছিল 1950 সালে, 1956 সালে, 1946 সালে এবং 1928 সালে। কবে তেভাগা আন্দোলন শুরু হয়? দেখো, তেভাগা আন্দোলন, এই আন্দোলনটা ছিল একটা কৃষক আন্দোলন বা কৃষি আন্দোলন। কৃষক আন্দোলন, তেভাগা আন্দোলনটা শুরু হয়েছিল 1946 সালে। এই আন্দোলনটা প্রধানত নেতৃত্ব দিয়েছিল তৎকালীন সময়ে কমিউনিস্ট নেতৃবর্গ যারা ছিল, তারা এই আন্দোলনে নেতৃত্ব দেন। এবং এই আন্দোলনটা সবচেয়ে বেশি পরিমাণে যে অঞ্চলে সংগঠিত হয়েছিল সেটা হচ্ছে আমাদের এই বাংলা অঞ্চলে, অর্থাৎ অবিভক্ত বাংলা অঞ্চলে এটা সংগঠিত হয়। সো বাংলার যদি আরও সঠিকভাবে বলা হয় তাহলে দিনাজপুর অঞ্চলে এটা
শুরু হয়েছিল তেভাগা আন্দোলনটা? নিম্নলিখিত কোন খেলার মাঠ বা ক্ষেত্রের নাম রিং? রিং বলা হয় কোন খেলার মাঠকে? গল্ফ, আইস হকি, বাস্কেটবল নাকি বেসবল? গল্ফ খেলার মাঠকে কি বলা হয়? গল্ফ খেলার মাঠকে বলা হয়ে থাকে গল্ফ কোর্স। গল্ফ কোর্স বলা হয়ে থাকে গল্ফ খেলার মাঠকে। আইস হকি খেলার মাঠকে বলা হয়ে থাকে কি? রিং বলা হয়ে থাকে আইস হকি খেলার মাঠকে। এছাড়া রিং এর ব্যবহার আমরা আরো একটা খেলাতে দেখতে পাই, যেটা হচ্ছে বক্সিং। বক্সিং খেলাতে কিন্তু ব্যবহার করা হয়ে থাকে এই আইস হকি খেলার মতো রিং এর। এছাড়া বাস্কেটবল খেলার মাঠের নাম কি? মনে রাখবে কোর্ট হচ্ছে বাস্কেটবল খেলার মাঠের নাম। কোর্টের ব্যবহার আমরা অন্যান্য খেলাতেও দেখতে পাই, টেনিস, লন টেনিস, দেন হচ্ছে তোমার ব্যাডমিন্টন, বাস্কেটবল, ভলিবল, এই সমস্ত খেলায় কোর্টে খেলা হয়। বেসবল খেলা হয় যে মাঠে, সেটা কি বলা হয়? ডায়মন্ড। ডায়মন্ড হচ্ছে বেসবল খেলার মাঠের বা ক্ষেত্রের নাম। বাতাসে কোন গ্যাসের উপস্থিতিতে পিতল বিবর্ণ হয়? পিতল বা ব্রাস। পিতলকে বলা হয় ব্রাস। পিতল বা ব্রাস এটা একটা সংকর ধাতু। সংকর কোন কোন ধাতুর সংকর? পিতল বা ব্রাস এটা দুটি ধাতুর সংকর। একটা ধাতু হচ্ছে কপার বা যেটাকে আমরা বলি তামা, সিইউ, এবং এর সঙ্গে আরো একটা ধাতু থাকে যেটা হচ্ছে জিঙ্ক বা দস্তা। জিঙ্ক বা দস্তা এটা মিশিয়ে তামার সাথে তৈরি করা হতে পারে ব্রাস বা পিতল। সো পিতলকে যদি তোমরা খোলা হাওয়াতে রেখে দাও, পিতলের বর্ণ কিন্তু বিবর্ণ হয়। এর উপর একটু নীল নীল, একটু তোমার হচ্ছে সবুজ সবুজ ছোপ দেখতে পাওয়া যায়। কেন দেখতে পাওয়া যায়? এটা হাইড্রোজেন সালফাইডের সংস্পর্শে বা এই গ্যাসের কারণে কিন্তু পিতলকে বিবর্ণ করে। হাইড্রোজেন সালফাইড H2S দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। ভারতের সংবিধানের ডিপিএসপি এর ধারণাটি কোন দেশের কাছ থেকে নেওয়া হয়েছে? ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি, ডিপিএসপির পুরো কথা, বা এটাকে রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি আমরা বলে থাকি। ওকে, সো এই ডিপিএসপির ধারণা ভারতের সংবিধানে নেওয়া হয়েছে কোন দেশ থেকে? ভারতের সংবিধানে বিভিন্ন দেশ থেকে বিভিন্ন কিছু গৃহীত হয়েছে, যার মধ্যে ডিপিএসপির ধারণা নেওয়া হয়েছে আয়ারল্যান্ড থেকে। আচ্ছা, ডিপিএসপি এই বিষয়টা আমাদের ভারতের সংবিধানে কোথায় লিপিবদ্ধ আছে? ভারতের সংবিধানে মনে রাখবে যদি আমরা পার্টের কথা বলি, পার্ট বললে কিন্তু ভারতের সংবিধানে যে 25টি পার্ট আছে তার মধ্যে পার্ট 4 এর মধ্যে কিন্তু আছে এই ডিপিএসপির বিধানটা। আর আর্টিকেল বললে আমরা বলবো কি? সেটা হচ্ছে 36 থেকে 51 নম্বর আর্টিকেলের মধ্যে কিন্তু ডিপিএসপির বিধানটা আছে। ডিপিএসপি সম্পর্কে আরো কিছু তথ্য মনে রাখবে, এটা কিন্তু আদালত কর্তৃক বলবৎযোগ্য নয়। ভেরি ইম্পর্টেন্ট এটা, যে ডিপিএসপিটা আদালত কর্তৃক বলবৎযোগ্য নয়। ওকে, পরেরটা দেখি আমরা। কোন রাজ্য ভারতের প্রথম সম্পূর্ণ ডিজিটাল রাজ্য? ভারতের প্রথম সম্পূর্ণ ডিজিটাল রাজ্য কোনটি ছিল? দেখো, ভারতের প্রথম সম্পূর্ণ ডিজিটাল রাজ্য, রাইট অ্যান্সার হচ্ছে কেরালা রাজ্য। যারা প্রথম ক্লাসে যুক্ত হলে এখনো যদি লাইক না করে থাকো, সকলে একটা করে লাইক করে দাও। ক্লাসে ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তর, পরীক্ষায় আসার মতো প্রশ্ন উত্তর আসছে, আমরা এখানে কিন্তু আলোচনা করছি। সো অবভিয়াসলি সকলেই যুক্ত হচ্ছে যারা প্রথম দিনের ক্লাসটা, শেয়ার করো বেশি বেশি করে এবং তার সঙ্গে লাইক করো। নেক্সট দেখি, বিলাসপুর ড্যাম বা বাঁধ কোন ভারতীয় রাজ্যে অবস্থিত? বলো, বিলাসপুর বাঁধ কোন রাজ্যে অবস্থিত? অ্যান্সার হচ্ছে রাজস্থান রাজ্যে অবস্থিত বিলাসপুর বাঁধ। এনটিপিসি বা রেলের পরীক্ষার জন্য ভেরি ইম্পর্টেন্ট এই প্রশ্নটা। মনে রাখবে এই বিলাসপুর ড্যামটা যে নদীর উপরে আছে সেই নদীটার নাম হচ্ছে বানস নদী। বানস নদীর উপরে এটা অবস্থিত। অলরাইট, পরেরটা দেখো, নিম্নলিখিত বক্তব্যগুলির মধ্যে কোনটি সঠিক নয়? ভালো করে পড়ো, তারপরে এটার উত্তর করো। নিম্নে কয়েকটা তথ্য দেওয়া আছে বা বক্তব্য দেওয়া আছে, এগুলির মধ্যে কোনটি সঠিক নয়?
পশ্চিমঘাট পর্বতের উচ্চতা পূর্বঘাট পর্বতের থেকে বেশি, এই তথ্যটি কি সঠিক? অবভিয়াসলি সঠিক তথ্য, এটা একদমই ঠিক আছে। দক্ষিণাত্য মালভূমি উত্তর পশ্চিম অংশ লাভা দ্বারা গঠিত। উত্তর পশ্চিম অংশ বলতে মহারাষ্ট্রের অংশটাকে বোঝানো হচ্ছে বা মহারাষ্ট্র মালভূমি অঞ্চলকে বোঝানো হচ্ছে, যেটা অবশ্যই লাভা গঠিত মালভূমি অঞ্চল, ডেকান ট্র্যাপকে বোঝানো হচ্ছে। ওকে, এরপরে দেখো দক্ষিণাত্য মালভূমির ঢাল পশ্চিম দিকে, এটা কি সঠিক? আর পশ্চিমঘাট পর্বতের উচ্চতা উত্তর থেকে দক্ষিণে বৃদ্ধি পেয়েছে, এই দুটোর ভিতরে কোনটা সঠিক? অ্যান্সার হচ্ছে অপশন ডি সঠিক আছে এখানে। পশ্চিমঘাট পর্বতের উচ্চতা উত্তর থেকে যত দক্ষিণ দিকে গেছে তত কিন্তু বৃদ্ধি পেয়েছে। দক্ষিণে কিন্তু উঁচু উঁচু শৃঙ্গগুলো অবস্থিত, দক্ষিণ দিকেই কেরালার ইদুকি অঞ্চলে আনাইমুদি শৃঙ্গ, যেটা পশ্চিমঘাটের সবচেয়ে হাইয়েস্ট পিক, সেটাই অবস্থিত। কিন্তু দক্ষিণাত্য মালভূমির ঢাল পশ্চিম দিকে নয়, এটা একটা ভুল বিবৃতি। সো এটা আমরা এখানে সঠিক উত্তর করব, দক্ষিণাত্যের ঢাল পশ্চিম দিকে অবস্থিত নয়। ওকে, সো এটা একটা সঠিক তথ্য বা বক্তব্য নয়। নেক্সট দেখি আমরা হোমওয়ার্ক আজকের, দেবরানী গ্রন্থ রচনা কার রচনা? দেবরানী নামক এই গ্রন্থটি কে লিখেছিলেন? বিভিন্ন ব্যক্তিদের নাম আছে এখানে, সবই এটা ভালো করে যারা জানো অবশ্যই সকলে কমেন্ট করে উত্তর করবে। আমার সকলের কাছ থেকে এক্সপেক্ট থাকবে যে সকলেই এটার উত্তর সঠিক করে যাবে। দেববাণী নামক এই গ্রন্থটি কার রচনা ছিল? কসোভা দেশ কোন মহাদেশে অবস্থিত? কসোভা দেশটা কোন মহাদেশে আছে? কসোভা কোন মহাদেশে অবস্থিত? ইউরোপ মহাদেশে অবস্থিত একটা কান্ট্রি, ছোট্ট কান্ট্রি হচ্ছে কসোভা। দেখো কসোভা এই দেশটার প্রথমে আমরা একটু রাজধানী বলে থাকি। রাজধানী হচ্ছে কি? রাজধানী হচ্ছে প্রিস্টিনা। কসোভার রাজধানী কি? প্রিস্টিনা। এটা একবার আমি যখন ছোট ছিলাম তখন আমাদের স্কুলে একবার কুইজ হয়েছিল, তো সেখানে এই কোশ্চেনটা ধরেছিল অ্যান্ড আমি উত্তর করেছিলাম অবশ্য। তখন ক্লাস 7-8-এ পড়তাম। সো আমার এখনো মনে আছে কোসোভার রাজধানীটা প্রিস্টিনা। সো কোসোভা এটা অবস্থিত কোথায়? ইউরোপের, এটা পূর্ব ইউরোপে অবস্থিত। অ্যান্ড এটা একটা সময় যুগোস্লোভিয়া বলে একটা বৃহৎ দেশ ছিল, যেটা প্রথম বিশ্বযুদ্ধের পরে তৈরি হয়। কিন্তু আর্লি 1991 নাগাদ এই যুগোস্লোভিয়ার পতন ঘটে অ্যান্ড এখান থেকে অনেকগুলো দেশ তৈরি হয়, যেমন সার্বিয়া দেশ এখান থেকে যুগোস্লোভিয়া ভেঙে তৈরি হয়েছে। সার্বিয়া, বসনিয়া হার্জেগোভিয়া এখান থেকেই তৈরি হয়েছে। তারপরে যদি আমরা দেখি ক্রোয়েশিয়া দেশ কোথা থেকে তৈরি হয়েছে? এটা কিন্তু এই যুগোস্লোভিয়া ভেঙে এখান থেকে তৈরি হয়েছে। এছাড়া আরও অনেক দেশ আছে, যেমন ম্যাসিডোনিয়া, নর্থ ম্যাসিডোনিয়া, ভেরি ইম্পর্ট্যান্ট একটা দেশ এখানকার। দেন হচ্ছে মালডোভা এখানকার দেশ, এগুলো সব, আলবেনিয়া ভেরি ইম্পর্ট্যান্ট, এগুলো সব তৈরি হয়েছে, সরি আলবেনিয়া নয়, বাকি দেশগুলো, এগুলো সব তোমার যুগোস্লোভিয়ার পার্ট ছিল একটা সময়। পরেরটা দেখি আমরা, আহ, ভারত ও পাকিস্তানের মধ্যে কবে সিন্ধু জল চুক্তি স্বাক্ষরিত হয়েছিল? ভেরি ইম্পর্টেন্ট এই প্রশ্নটা। ভারত ও পাকিস্তানের মধ্যে কবে সিন্ধু জল চুক্তি স্বাক্ষরিত হয়েছিল? সিন্ধু নদী, এটার উৎস কোথায়? সিন্ধু নদী, মনে করো এটা হচ্ছে সিন্ধু নদী, ঠিক আছে। এই সিন্ধু নদীটার এটার উৎস স্থল কোথায়? এটার উৎস হচ্ছে তিব্বতে। তিব্বতের মানস সরোবরের কাছ থেকে সিংহ খাবাব হিমাবহ থেকে উৎস লাভ করেছে সিন্ধু নদী। হ্যাঁ, অ্যান্ড এই সিন্ধু নদী অনেকগুলো উপনদীর সাথে মিলিত হয়েছে, অনেকগুলো উপনদী এর সাথে মিলিত হয়েছে, তাই না? 5টি প্রধান আমরা উপনদী দেখতে পাই এখানে সিন্ধুর সাথে মিলিত হয়। সো এই 5টি উপনদীর মধ্যে প্রধান প্রধান উপনদীগুলো কি কি? বিপাশা, ইরাবতী, শতদ্রু এবং সিন্ধু। আর বিতস্তার বা যেটাকে ঝিলম বলা হয়, আর একটা চেনাব নদী, এগুলো কিন্তু তোমার সিন্ধুর এক একটা, চেনাবটাকে চন্দ্রভাগাও বলা হয়। এই নদীগুলো হচ্ছে সিন্ধুর প্রধান প্রধান উপনদী। সেখানে দেখো 1960 সালে একটা চুক্তি হয় ভারত এবং পাকিস্তানের মধ্যে, যেহেতু সিন্ধুর এই উপনদী এবং সিন্ধু নদীটা এটা কিন্তু ভারত এবং পাকিস্তানের উপর দিয়ে প্রবাহিত হয়েছে। সো 1960 সালে এই চুক্তিটা হয়েছিল করাচিতে। করাচিটা বর্তমানে পাকিস্তানে অবস্থিত। তো পাকিস্তানের করাচি শহরে অবস্থিত এটাকে চুক্তিটা স্বাক্ষরিত হয়, এটা কারণে এটাকে করাচি চুক্তিও বলা হয়। এবারে দেখো ইন্টারেস্টিংলি, এই এই নদীগুলির মধ্যে যে সিন্ধুর 5টি উপনদী এবং ইনক্লুডিং সিন্ধু নদী মিলে 6টি নদী হচ্ছে, 6টির মধ্যে ভারত 3টি নদীর জলের রাইট নিয়ে নেয় এবং আর 3টি নদী পাকিস্তানের দেয়। সো ভারতের পক্ষে কোন কোন নদীগুলো আসে? মনে রাখবে ভারতের কাছে যে নদীগুলো আসে সেটা হচ্ছে রাভি বা ইরাবতী নদী, রাভি নদী। এছাড়া আসে তোমার হচ্ছে বিয়াস নদী বা বিপাশা নদী, আমি এখানে বিয়াস বলেই লিখছি, বা বিপাশা নদী।
আর একটা হচ্ছে শতদ্রু বা সতলুজ নদী। এই নদীগুলো হচ্ছে ভারতের কাছে আসে। আর পাকিস্তানের কাছে কোন কোন নদীগুলো আছে? পাকিস্তানের কাছে যদি আমরা নদীগুলো বা রিভারগুলো দেখি, এখানে গুরুত্বপূর্ণ রিভার হচ্ছে ইন্দাস বা সিন্ধু নদী। সিন্ধু নদীর জলের রাইট কার কাছে? পাকিস্তানের কাছে। ঝিলম বা বিতস্তা বা ঝিলম নদী, বিতস্তা নদীর একটা অপর নাম হচ্ছে ঝিলম। এছাড়া আরেকটা হচ্ছে চেনাব বা চন্দ্রভাগা নদী। এই নদীগুলো ভাগ হয়ে যায় ভারত এবং পাকিস্তানের মধ্যে। ওকে, মনে রাখবে, তিনটে ভারতের কাছে, তিনটে পাকিস্তানের কাছে। কবে হয়েছিল? 1960 সালে করাচি চুক্তির মাধ্যমে। কার শাসনকালে ক্রিপস মিশন ভারতে আসে? ক্রিপস মিশন কার শাসনকালে ভারতে এসেছিল? উত্তর করো দ্রুত। ক্রিপস মিশন ভারতে এসেছিল লর্ড লিথগোর সময়। কবে সেটা? 1900 কত সালে? 42 খ্রিস্টাব্দে, তাই না? 1942 খ্রিস্টাব্দে। সাধারণ মানুষের দ্বারা ব্যবহৃত ডেবিট বা ক্রেডিট কার্ডকে বলে কি? আগের দিনে আমি এটা আমার দ্য ওয়ে অফ সলিউশনে ক্লাসে পড়িয়েছিলাম। সেখানে যে সমস্ত স্টুডেন্টরা আছো, আশা করবো তারা এটা সঠিক উত্তর একদমই করতে পারবে সকলেই। ওকে, সো মানুষের দ্বারা ব্যবহৃত ডেবিট এবং ক্রেডিট কার্ডকে কি বলা হয়? এটাকে বলা হয় প্লাস্টিক মানি। কি বলা হয়? প্লাস্টিক মানি বলা হয়। সৌরকোষে কোন ধাতু ব্যবহৃত হয়? সোলার যে সেলগুলো হয়, সৌরকোষ, সেই সৌরকোষে কোন ধাতুর ব্যবহার হয়ে থাকে? অ্যান্সার কি করবো আমরা? সৌরকোষে ব্যবহৃত হয় সিলিকনের মতো, সিলিকন, জার্মেনিয়ামের মতো অর্ধ পরিবাহীগুলো। এটা হচ্ছে একটা অর্ধ পরিবাহী, তাই না? অ্যান্ড সিলিকনকে আমরা ধাতুকল্পও বলি। ধাতুকল্প কাদের বলা হয়? ধাতুকল্প তাদের বলা হয় যাদের ধাতু এবং অধাতু দুটোর সংমিশ্রণ থাকে, যাদের মধ্যে, সেই সমস্ত মৌলগুলোকে ধাতুকল্প বলা হয়। তো অর্ধপরিবাহীর ব্যবহার এখানে আমরা দেখতে পাই। ওকে, অলরাইট ডিয়ার স্টুডেন্টস, একটু তোমাদের কাছ থেকে আহ, একটু সময়, যেটা হচ্ছে আমরা একটু অ্যানাউন্সমেন্ট করছি, যেটা লক্ষ্য ব্যাচ আমাদের, তোমার লক্ষ্য এসএসসি এবং রেল এক্সামের জন্য একটা আমাদের সম্পূর্ণ প্র্যাকটিস ব্যাচ আনা হয়েছিল টিডব্লিউএস একাডেমি অ্যাপে। টিডব্লিউএস একাডেমি আমাদের একটা অ্যাপ, যেখানে আমরা পেইড ক্লাসের মাধ্যমে স্টুডেন্টদেরকে পড়িয়ে থাকি। সো সেখানে যারা যুক্ত হতে চাও, অবশ্যই অবশ্যই কিন্তু টিডব্লিউএস একাডেমি অ্যাপটি ডাউনলোড করো এবং বিগত বছরের প্রশ্ন উত্তর, তার সঙ্গে সমস্ত বিষয়ভিত্তিক ক্লাস, মডেল প্র্যাকটিস প্রশ্ন উত্তর সেখানে তোমরা পাবে। অবশ্যই সেখানে তোমরা যুক্ত হয়ে যাও। ক্লাস কয়েকটা শুরু হয়ে গেছে আপাতত। সো এখনও কিন্তু অফার আছে আমাদের টিডব্লিউএস একাডেমি অ্যাপে। সমস্ত টিচাররা দেখো, একটা প্র্যাকটিস ব্যাচে 7টি টিচার আছে এখানে, একটা প্র্যাকটিস ব্যাচে এতগুলো টিচার আছে একটা প্র্যাকটিস ব্যাচে। সো প্র্যাকটিস ব্যাচ নয়, এটা বলতে গেলে একটা আধা ফাউন্ডেশন ব্যাচ টাইপের। সো এই ব্যাচটাতে সকলে যুক্ত হয়ে যাবে। এছাড়া আমাদের একটা ফাউন্ডেশন ব্যাচ, যেটা তোমাদের বেসিকের জন্য, একদমই বেসিক ক্লিয়ার করার জন্য ফাউন্ডেশন ব্যাচ আছে, যেটাতে যারা এখনও যুক্ত হওনি তারা অবশ্যই যুক্ত হয়ে যাবে। সিলেবাস ভিত্তিক ক্লাস, সাথে মক টেস্ট তোমরা পাবে। ওকে, আর বর্তমানে এই সমস্ত ব্যাচগুলো টিডব্লিউএস একাডেমিতে চলছে। যারা ডাউনলোড করোনি টিডব্লিউএস একাডেমি অ্যাপ, অবশ্যই ডাউনলোড করে সেখান থেকে তোমরা ভর্তি হয়ে যাবে ব্যাচে। কোন মন্দিরটিকে ব্ল্যাক প্যাগোডা বলে? আচ্ছা, প্যাগোডাটা কি জানো? প্যাগোডা হচ্ছে স্তরীভূত এরকম কোনো ইমারত থাকলে সেটাকে বলা হয়ে থাকে প্যাগোডা। এরকম ছাদে এরকম স্তরী থাকলে বা স্তরীভূত ছাদ থাকলে সেটাকে বলা হয়ে থাকে প্যাগোডা। সো বিভিন্ন স্তরের ছাদগুলোকে প্যাগোডা তো বলা হয়। সো যেমন এই প্যাগোডা আমরা দেখতে পাই আমাদের সাউথ এশিয়ান কান্ট্রিগুলোতে, মায়ানমার, কম্বোডিয়া, চায়না, এই সমস্ত, জাপান, এগুলোতে দেখা যায় এরকম প্যাগোডা। মায়ানমারকে তো প্যাগোডার দেশও বলা হয়। সো ব্ল্যাক প্যাগোডা, এটা বলা হয় সূর্য মন্দিরকে। সূর্য মন্দির কোথায়? এটা হচ্ছে কোণার্কে অবস্থিত। কোণার্ক সূর্য মন্দির। কোণার্কটা কোথায়? এটা ওড়িশাতে অবস্থিত। ওড়িশার কোণার্কের সূর্য মন্দির। সো এটা কিন্তু একটা ইউনেস্কোস ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। ইউনেস্কোস ওয়ার্ল্ড হেরিটেজ সাইট আমাদের ভারতের। হেরিটেজ সাইট হিসাবে পরিচিত, যেটাকে আমরা যদি দেখি 1984, 1984 সালে, সেই প্রাথমিক দিকে এটাকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে ঘোষণা করা হয়েছিল ইউনেস্কো কর্তৃক। এছাড়া দেখো, এই সূর্য মন্দির, এটার নির্মাতা কে ছিল? ভেরি ইম্পর্টেন্ট, এটার নির্মাতা কে ছিল? বলো তো দেখি, কে বলতে পারবে? সূর্য মন্দিরের নির্মাতা কে ছিল? সূর্য মন্দিরের নির্মাতা কে ছিলেন? মনে রাখবে, গঙ্গ বংশের একজন শাসক, গঙ্গ বংশ এর একজন শাসক ছিলেন, যার নাম হচ্ছে নরসিংহ গঙ্গ। নরসিংহ
গঙ্গ ইনি কিন্তু স্থাপন করেছিলেন। গঙ্গ বংশের এই সূর্য মন্দিরটা কোণার্কে অবস্থিত। রূপকুণ্ড হ্রদ কোথায় অবস্থিত? রূপকুণ্ড লেক বা রূপকুণ্ড হ্রদ কোথায় আছে? রূপকুণ্ড হ্রদটা একটা হিমাবহ সৃষ্ট হ্রদ। হিমাবহ সৃষ্ট হ্রদের নাম ভারতের। সো হিমাবহ সৃষ্ট হ্রদ ভারতে অনেকগুলোই আছে, যেমন রূপকুণ্ড একটা উত্তরাখণ্ডে অবস্থিত। উত্তরাখণ্ডে বেশি দেখা যায় হিমাবহ সৃষ্ট হ্রদ, যেমন হচ্ছে নৈনিতাল। নৈনিতাল এটা একটা হিমাবহ সৃষ্ট হ্রদ, এটা অবস্থিত উত্তরাখণ্ডে। তারপরে সাততাল কোথায় আছে? এটা হচ্ছে সাততাল অবস্থিত উত্তরাখণ্ডে। ভীমতাল কোথায় আছে? উত্তরাখণ্ডে অবস্থিত। সবই উত্তরাখণ্ডে অবস্থিত কিছু হিমাবহ সৃষ্ট হ্রদের নাম। নিম্নের নিম্নের কে, অ্যাকচুয়ালি এটা হবে কে গৌড়েশ্বর উপাধি নিয়েছিলেন? গৌড়েশ্বর উপাধি কার ছিল? গৌড়, গৌড় মানে কি বলতো? গৌড় হচ্ছে বাংলাকে বোঝানো হতো। গৌড় হচ্ছে প্রাচীনকালে বাংলাকে বোঝানো হতো গৌড় বলে। আর এই গৌড় রাজ্যের যিনি প্রতিষ্ঠাতা ছিলেন তিনি হচ্ছেন শশাঙ্ক। 606 খ্রিস্টাব্দে শশাঙ্ক তিনি গৌড় রাজ্যের প্রতিষ্ঠা করেন। তিনি ছিলেন বাংলার প্রথম বা গৌড়ের প্রথম কিন্তু হিন্দু শাসক শশাঙ্ক। তিনি গৌড়েশ্বর উপাধি গ্রহণ করেছিলেন। প্রতিটি ক্রোমোজোমে কয়টি ক্রোমাটিড থাকে? আচ্ছা, ক্রোমোজোমে ক্রোমাটিড থাকে কতগুলি? একটা ক্রোমোজোমে আমরা যদি দেখি, একটা ক্রোমোজোমে কিন্তু দুটি দুটি ক্রোমাটিড থাকে। কতগুলি? দুটি ক্রোমাটিড অবস্থিত থাকে। এরকম চেনাব ও রাভির মধ্যে কোন দোয়াব অবস্থিত? এগুলো আগের দিনের ক্লাসে আমার করানো প্রশ্ন, ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখি কারা উত্তর করতে পারো। চেনাব ও রাভি নদীর মধ্যে, চেনাব ও রাভি নদীর মধ্যে কোন দোয়াব আছে? দোয়াব কাকে বলা হয়? দোয়াব হচ্ছে দুটি নদীর মধ্যবর্তী স্থানকে বোঝায়। দুটি নদীর মধ্যবর্তী স্থানকে কি বলে? দোয়াব বলে। তো এখানে সিন্ধু ও তার উপনদীর বিভিন্ন দোয়াব আমরা দেখতে পাই, যেমন রচনা দোয়াব হচ্ছে চেনাব এবং রাভি নদীর মাঝের দোয়াবকে বলা হয়। ওস্তাদ বৃন্দা খান কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত ছিলেন? নেক্সট কোশ্চেন, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। ওস্তাদ বৃন্দা খান কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত ছিলেন? দেখি উত্তর করো সকলে, সকলেই উত্তর করো মনোযোগ সহকারে। প্রশ্নটা দেখো, তারপরে উত্তর করো। ওস্তাদ বিন্দা খান ইনি যুক্ত ছিলেন সারেঙ্গি নামক বাদ্যযন্ত্রের সাথে। কোন বাদ্যযন্ত্র? সারেঙ্গি বাদ্যযন্ত্রের সাথে যুক্ত ছিলেন। নিচের কোন রাজবংশ ওড়িশা শাসন করেছিল? ওড়িশাকে শাসন করেছিল কোন রাজবংশ? গঙ্গ বংশ, রাষ্ট্রকূট বংশ, প্রতিহার বংশ, পাণ্ডব বংশ। শুধুমাত্র ওড়িশাকে শাসন করেছিল এমন বংশ হচ্ছে গঙ্গ বংশ। একটু আগে আমি বললাম নরসিংহ গঙ্গ, তিনি ওড়িশার ব্ল্যাক প্যাগোডা নামে খ্যাত কোণার্কের সূর্য মন্দির সেটা তিনি নির্মাণ করেছিলেন। ভেরি ইম্পর্টেন্ট সেটা। ওকে, এর পরেরটা আমরা দেখি। ভারতে গণপরিষদের প্রথম সভা কবে অনুষ্ঠিত হয়? মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। গণপরিষদ কনস্টিটিউশন তোমার হচ্ছে রচনার সময়, আমাদের ভারতের সংবিধান রচনার সময় এই গণপরিষদের স্থাপনা করা হয়। গণপরিষদের সভা প্রথম বসা শুরু হয় 1946-এর নভেম্বরে গণপরিষদ গঠিত হয়। আর গণপরিষদের প্রথম সভা অনুষ্ঠিত হয় 1946-এর ডিসেম্বরে। আরও যদি সঠিকভাবে বলা হয় তাহলে 9ই ডিসেম্বর। 9ই ডিসেম্বর। এবারে বলো, এই 9ই ডিসেম্বর যে গণপরিষদের সভাটা বসেছিল সেটা কোথায় বসেছিল? কোথায় বসে এই সভাটা? বলো তো দেখি, কোথায় বসেছিল? মনে রাখবে দিল্লিতে বসেছিল। দিল্লিতে বসেছিল গণপরিষদের প্রথম সভা। যক্ষগান হলো নৃত্যনাট্যের একটি জনপ্রিয় রূপ। উত্তর ভারতে, পূর্ব ভারতে এবং পশ্চিম ভারত নাকি দক্ষিণ ভারতে? কোন অঞ্চলের একটা নৃত্যনাট্যের জনপ্রিয় রূপ হলো যক্ষগান? সেন্ট্রালের পরীক্ষাতে এরকম প্রশ্ন খুবই আসে, প্রচুর পরিমাণে দিয়ে থাকে। যক্ষগান হচ্ছে দক্ষিণ ভারতের একটা জনপ্রিয় নৃত্যনাট্যের উদাহরণ। যক্ষগান এটা বিশেষ করে কর্ণাটকেও
কর্ণাটকের একটা কিন্তু জনপ্রিয় নৃত্যনাট্য। ওকে, কর্ণাটক রাজ্যের। নিম্নের কোনটি রাসায়নিক পরিবর্তনের উদাহরণ নয়? নেক্সট কোশ্চেন, রাসায়নিক পরিবর্তনের উদাহরণ নয় কোনটি এখানে? জলের বাষ্পে রূপান্তর, দুধ টক হওয়া, লোহায় মরিচা পড়া এবং কাগজ পোড়ানো। রাসায়নিক পরিবর্তনের উদাহরণ হচ্ছে এখান জল বাষ্পে রূপান্তর, এটা কিন্তু রাসায়নিক পরিবর্তনের উদাহরণ নয়। বাকি সবগুলোই রাসায়নিক পরিবর্তনের উদাহরণ। মানে দুধ টক হয়ে যাওয়া, বা এই প্রশ্নটা ঘুরিয়েও আসে বা অপশনটা ঘুরিয়েও দিতে পারে, যেটা হচ্ছে দুধ থেকে দই হওয়া বা দুধ থেকে ছানা হওয়া ইত্যাদি। আর লোহায় মরিচা পড়া অবভিয়াসলি এটা রাসায়নিক পরিবর্তন, এবং কাগজ পোড়ানো একটা দহন যেখানে হচ্ছে সেখানে কিন্তু রাসায়নিক আমরা দেখতে পাবো পরিবর্তনের। আচ্ছা, সেন বংশের রাজধানী কোথায় ছিল? সেন বংশ বাংলায় শাসন করেছিল সেন বংশ, তাই না? সেন বংশ, যদি আমরা বলি সেন বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন, এবং সেন বংশের যদি আমরা শাসকগণ দেখি, গুরুত্বপূর্ণ শাসক কারা ছিল, একটু কমেন্ট করে জানাও দেখি। বলো। সেন ডাইনেস্টি এর রাজধানী কোথায় ছিল? অ্যান্সার হচ্ছে সেন ডাইনেস্টির রাজধানী ছিল লখনৌতি। কোথায়? লখনৌতি। সেন বংশ এটার প্রতিষ্ঠাতা কে ছিল? বাংলা অঞ্চলে অনেক দিন ধরে শাসন করেছিল। সেন বংশের প্রতিষ্ঠাতা ছিলেন সামন্ত সেন। কে ছিলেন? সামন্ত সেন ছিলেন এর প্রতিষ্ঠাতা। কিছু কিছু বইতে তোমরা পেতে পারো হেমন্ত সেন। হেমন্ত সেনও কিন্তু তোমরা পেতে পারো, কারণ কোনো কোনো বইতে সামন্ত সেনের জায়গায় হেমন্ত সেনকেই ধরা হয়েছে। ওকে, এছাড়া এই বংশে আরো শাসক যদি আমরা দেখি, বিজয় সেন, বল্লাল সেন এবং লক্ষণ সেন। লক্ষণ সেন হচ্ছে শেষ শাসক। লক্ষণ সেন শেষ শাসক ছিলেন এই বংশের। ওকে, ভারতের দক্ষিণতম বিন্দু কন্যাকুমারী কোন রাজ্যে অবস্থিত? ভারতের দক্ষিণতম বিন্দুর নাম কন্যাকুমারী। অবশ্যই এটা মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু। মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দুকে বলা হচ্ছে। সো এটা কোথায় আছে? এটা তামিলনাড়ুতে আছে, কন্যাকুমারী। এছাড়া যদি ভারতের পুরো ভূখণ্ড আমরা যদি পুরো দ্বীপপুঞ্জ বা অন্যান্য টেরিটরিগুলোকে ধরি, তাহলে কিন্তু ভারতের পুরো ভূখণ্ডের মূল ভূখণ্ড ছাড়াও পুরো পুরো ভারতীয় উপমহাদেশ বা ভারতের সবচেয়ে দক্ষিণতম বিন্দু হচ্ছে তোমার ইন্দিরা পয়েন্ট। ইন্দিরা পয়েন্ট এটা কোথায় আছে? ইন্দিরা পয়েন্ট হচ্ছে কোথায়? ইন্দিরা পয়েন্ট হচ্ছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে অবস্থিত আছে। এটা একদমই আমাদের ভারতের দক্ষিণতম বিন্দুর নাম। এছাড়া যদি বলে পূর্বতম বিন্দু, পূর্বতম বিন্দুর নাম কি? পূর্বতম বিন্দু হচ্ছে কি? কিবিথু। এটা কোথায় আছে? কিবিথু কোথায় আছে? পূর্বতম বিন্দু কিবিথু আছে অরুণাচল প্রদেশে। অরুণাচল প্রদেশে অবস্থিত। আচ্ছা, পশ্চিমতম বিন্দুর নাম কি? পশ্চিমতম বিন্দুর নাম কি? পশ্চিমতম বিন্দুর নাম কি? গোহার মোটর। কোথায় আছে? গোহার মোটর কোথায় আছে? গোহার মোটর এটা অবস্থিত গুজরাটে। গুজরাট রাজ্যটা কিন্তু আমাদের ভারতের পশ্চিমতম রাজ্য। ওকে, এখানেই ভারতের পশ্চিমতম বিন্দুটা আছে। এছাড়া আরো একটা তোমার হচ্ছে পয়েন্টের নাম, যেটা হচ্ছে ইন্দিরা আহ, কল। ইন্দিরা কল এটা হচ্ছে ভারতের উত্তরতম বিন্দু। এটা হচ্ছে উত্তরতম বিন্দুর নাম। অ্যান্ড এটা কোথায়? এটা হচ্ছে লাদাখে, বর্তমানে লাদাখ যে কেন্দ্রশাসিত অঞ্চল সেখানে অবস্থিত ইন্দিরা কলটা। বাংলা সাহিত্যে কৃতি রায় চরিত্র, যেটা কৃতি রায়ের স্রষ্টা কে ছিলেন? কোশ্চেনটা একটু মিস টাইপিং হয়ে গেছে। কৃতি রায় হচ্ছে একটা চরিত্র, ঠিক আছে? এটা একটা বিশেষ মানে কাল্পনিক চরিত্র। কাল্পনিক চরিত্র কিরিটি রায়ের স্রষ্টা ছিলেন নিহার রঞ্জন গুপ্ত। নিহার রঞ্জন গুপ্ত। নিম্নলিখিত কোনটি শক্তিশালী ক্ষারক? শক্তিশালী ক্ষারক কোনটি? বলো। শক্তিশালী ক্ষারক কোনটি?
অ্যান্সার হচ্ছে NH3 বা অ্যামোনিয়া। অ্যামোনিয়া বা NH3 একটা শক্তিশালী ক্ষারক। আচ্ছা, নেক্সট, পুরন্দরের সন্ধি কবে স্বাক্ষরিত হয়েছিল? বলো দেখি, পুরন্দরের সন্ধি কবে স্বাক্ষরিত হয়? ট্রিটি অফ পুরন্দর বা পুরন্দরের সন্ধি কবে স্বাক্ষরিত হয়েছিল? রাইট অ্যান্সার হচ্ছে এটা স্বাক্ষরিত হয়েছিল 1665 সালে। 1665 সালে এই সন্ধিটি স্বাক্ষরিত হয় মুঘল এবং মারাঠাদের মধ্যে, মুঘল ও শিবাজির মধ্যে বা মারাঠাদের মধ্যে। ওকে, সো এই হচ্ছে আজকের 30টি প্রশ্নের ক্লাসটি কেমন লাগলো অবশ্যই গুরুত্বপূর্ণ লাগলে সকলে একটা করে লাইক করবে ক্লাসে। আই হোপ তোমাদের ক্লাসটা খুবই ভালো লেগেছে। প্রতিদিন এরকম ক্লাস দেখতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখো। আর যদি তোমরা প্রতিদিন এরকম ক্লাস পেতে চাও, আমাদের কমেন্টে অবশ্যই জানাবে কেমন ধরনের প্রশ্ন উত্তর নিয়ে তোমাদের সঙ্গে আসবো, কঠিন, হার্ড বা কি ধরনের পরীক্ষায় আসার মতো প্রশ্ন কিনা। অবশ্যই সকলে জানাতে ভুলবে না। ভালো থাকবে সকলে। প্রথম দিনের ক্লাসটা এখানেই শেষ করছি। টাটা, বাই।